নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা আর আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌমিতা। আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তিনি একাধারে যেমন বাম নেতা এবং তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি একজন আইনজীবী। হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে রয়েছেন সায়ন ব্যানার্জি। নমস্কার দাদা, কিউ ইন্ডিয়া বাংলায় আপনাকে স্বাগত। দাদা, লাস্ট শুক্রবার থেকে রাজনীতির প্রেক্ষাপটে একটা উত্তাল পাত্তাল চলছে, আর মূলত যেটা সিপিএম নিয়ে এবং সিপিএম এ থাকা এক সময় অতিকুর রহমানকে নিয়ে। তার দল থেকে চলে যাওয়া বাম রাজনীতিতে বা সিপিএম এ কি বড় ক্ষতি হলো? কে বলতে পারি, প্রথমে আপনাদের দর্শকদেরকে অনেক নমস্কার। এক নম্বর কথা হচ্ছে, আমরা 34 বছর দায়িত্বভার সামলেছি, প্রশাসনে সরকার চালিয়েছি। 2016 অব্দি বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র, কমরেড সূর্যকান্ত মিশ্র। 2016 থেকে 2021 সাল আমাদের পরিষদীয় নেতা ছিলেন ডক্টর সুজন চক্রবর্তী। ফলে বামেদেরকে নিয়ে আলোচনা হবে, লেফটকে নিয়ে আলোচনা হবে, সিপিআইএম কি আলোচনা হবে, সেটাই স্বাভাবিক। সিপিআইএম কে খবরের টাইম ফ্রেম থেকে বের করে দেওয়াটা অস্বাভাবিক, এটা খুব স্পষ্ট কথা। এবং সেই বের করে দেওয়ার জন্য পশ্চিমবাংলায় মন্দির, মসজিদ, দাঙ্গা, হাঙ্গামা, 30-70 এইসব করতে হয়, পরিষ্কার কথা, সবাই জানে, সবাই বোঝে। ফলে আমরা খবরে আছি, এটা খুব সুস্থতার লক্ষণ, এতে কোনো অসুস্থতা ব্যাপার নেই। আপনি দ্বিতীয় আমাকে একটা প্রশ্ন করলেন যে আমাদেরই একজন প্রাক্তন সতীর্থ যিনি আমাদের সাথে ছিলেন, তিনি এখন অন্য দলে যোগদান করেছেন, দলের কোনো ক্ষতি হবে কিনা। দেখুন, দু রকমের উত্তর হতে পারে। এক রকমের উত্তর আপনার কাছে খুব ঔদ্ধত্যপূর্ণ লাগতে পারে, আর সেই ঔদ্ধত্যপূর্ণ উত্তরকে আমি আপনাকে যুক্তিসঙ্গতভাবে স্পষ্টভাবে বলতে পারি। প্রথমত হচ্ছে, দলের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না এই কারণে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আর আমরা একসাথে ছাত্র রাজনীতি করতাম, ইভেন আমরা এইবারের সব সেম ব্যাচের ডিসিএম আমাদের জেলায়, আমাদের পাশাপাশি সিট ছিল মিটিং এ। যাই হোক, দেখুন, এর আগে এর চাইতে আরো অনেক বড়, ওর চাইতে অনেক বড় স্টলওয়ার্ড লিডার আমাদের পার্টি ওখানে, রেজ্জাক মোল্লা, তিনি 2013 বা 14 সালে না 15 সালে ওই সময়টাতে তিনি সিপিআইএম ছাড়লেন। তিনি যখন সিপিআইএম ছাড়লেন তখন একটা মনে হলো যে একটা বিশাল বড় শূন্যতা তৈরি হলো, যে শূন্যতায় পার্টি খুব বড় ধাক্কা খাবে। 2016 সালে রেজ্জাক সাহেব জিতলেন ঠিকই ভাঙড়ে, কিন্তু 2021 সালে তৃণমূল কিন্তু আর জিততে পারলো না। ওখানে কিন্তু সংযুক্ত মোর্চা অর্থাৎ আমাদের সমর্থিত প্রার্থী কিন্তু ওখানে জিতলো। আপনি যদি একটা সেগমেন্টে বলেন। 2 নাম্বার হচ্ছে, আপনি যদি দেখেন, এক সময় সিপিআইএম এর সর্বভারতীয় নেতৃত্ব ছিলেন যিনি আজকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনিও যখন পার্টি যখন তাকে বহিষ্কার করে, তখনও তো একটা ধারণা অনেকে তৈরি হয়েছিল যে সিপিআইএম এর ফলে অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সিপিআইএম ওই একজনের বদলে আরো অন্তত হাজার হাজার জন নতুন প্রজন্মের কর্মী, কমরেড তাদেরকে তৈরি করেছে। আপনারা হয়তো মিডিয়াতে 5-10 জনকে দেখতে পান, কিন্তু আমরা জানি, আমরা যারা এই বুথ স্লিপ তৈরি করা থেকে শুরু করে, দেওয়াল লেখা থেকে শুরু করে, স্লোগান দেওয়া থেকে শুরু করে, সর্বক্ষেত্রে কেউ ভালো সংগঠন করতে পারে, কেউ ভালো বক্তৃতা দিতে পারে, কেউ ভালো স্লোগান লিখতে পারে, কেউ খুব ভালো এখন দেখতে পাই যে ডিজিটাল মাধ্যমে কাজ করতে পারে। কারণ দেখুন, আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস খুব বিশ্বাস করি, একজন মানুষের মধ্যে সব গুণ থাকতে পারে না, হলে সেটা এক্সেপশন, কিন্তু যার মধ্যে যে গুণ আছে তাকে তো সেটা ইউটিলাইজ করতে হবে। তো সিপিএম এরকম ভাবে একটা অনেক বড় প্রজন্ম তৈরি করেছে। ফলে তার মধ্যে থেকে একজন যদি চলেও যায়, তার ফলে যেটা হয়, আমাদের বরং একটা ভালো লাগার জায়গা তৈরি হয় যে আরে বাবা, তাহলে তো আমাদের যে প্রজন্মটাকে সিপিআইএম তৈরি করলো, কারণ সবটাই তো আমরা পার্টি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে, তাহলে এদেরকে সিপিআইএম এতটাই পলিটিক্যাল ভ্যালু দিয়ে বানিয়েছে যে এদের একজনকে নিয়ে একটা শাসক দল যারা 3 বার ক্ষমতায় আছে তাদেরকে এরকম ভাবে অক্সিজেন পেতে হচ্ছে এবং মিডিয়ায় ভেসে থাকতে হচ্ছে। আমরা এইভাবে ব্যাপারটা দেখতে পারি। আর আপনি যদি আমাকে এবার জিজ্ঞাসা করেন যে ব্যক্তিগতভাবে অবশ্যই সেটা একটা খারাপ লাগার জায়গা, কিন্তু যখন সে অন্য দলে চলে যায় তখন শত খারাপ লাগা সত্ত্বেও তো সেই দলের বিরুদ্ধে যখন লড়াই হয়, তো সেই দলের বিরুদ্ধেই লড়াই হবে। সেই দলের মধ্যে সে যখন থাকবে তখন তা তো ব্যক্তির বিরুদ্ধে লড়াই না, দলের বিরুদ্ধে লড়াই, সেটা হবে। আপনি একটু আগে একজনের কথা বললেন, রেজ্জাক মোল্লা, তিনি বা তার মতো যখন অনেকেই সিপিএম ছেড়ে বেরিয়ে গেছিল, তখন এত হয়তো মাতামাতি হয়নি যেটা প্রতিকুর রহমানকে নিয়ে হচ্ছে। এটা কেন?
মিডিয়া তার যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি বেড়েছে মিডিয়ার। সেকেন্ড হচ্ছে যে একজন কম বয়সী, তাকে নিয়ে সেই জন্য হতে পারে। তৃতীয়, আমি মনে করি আইপ্যাক হ্যাজ ডান আ ভেরি গুড জব, একটা খুব সুন্দর পিআর টিম কাজ করেছে, কারণ খুব মানে স্ল্যাব বাই স্ল্যাব বিষয়টা উঠেছে। হ্যাঁ, ফার্স্টে তৈরি করা হলো বাজারে চিঠি আসলো কি করে, হ্যাঁ, তখন একটা ভিকটিম হয়ে গেল যে বাজারে চিঠি এসছে বলে একটি নতুন প্রজন্মের একজন ভিকটিম। তারপর তাকে বোঝানোর জন্য বড় বড় আমাদের নেতৃত্বরা ফোন করলেন, সর্বোচ্চ নেতৃত্বরা ফোন করলেন, সেটা আরেক ধাপ এগিয়ে হয়ে গেল। আপনি দেখবেন এটা স্টেপ বাই স্টেপ হয়েছে। আজকের দিনে পিআর এজেন্সি খুব বড় ভূমিকা পালন করে। হ্যাঁ, সালমান খান বিং হিউম্যান তৈরি করেছিলেন ওনার হিট অ্যান্ড রান কেস হওয়ার পরে। সালমান খান খুব দরদি মানুষ, এটা তবেই বাজারে প্রকাশ করবার মতো জায়গা এসছে বা এস্টাবলিশড করবার জায়গা করতে হয়েছে যবে ওনার বিরুদ্ধে খুনের মামলাটা হয়েছে। মানে আমি কাউকে খুনি টুনি বলছি না, আমি এটাই বোঝাতে চাইছি যে পিআর এজেন্সি, এই পিআর এজেন্সি গুলো খুব সুন্দরভাবে কাজ করে। তো এই পিআর এজেন্সি হ্যাজ ডান আ ভেরি গ্রেট জব। এক্ষুনি বললেন না চিঠিটা বাইরে এসেছিল, এই নিয়ে প্রতিকুর রহমানের বক্তব্য আছে। উনি বলছেন যে চিঠিটা তো আমি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম, এটা বাইরে আনলো কি? দলকেই করছে, তার প্রাক্তন দলকেই কোথাও একটা দোষী দিচ্ছে। দেখুন, আমি দুটো কথা বলতে পারি। এক, সব আলোচনার একটা শেষ হওয়া উচিত। মানে আপনারাও দেখছি যা আলোচনা চালিয়ে যাচ্ছেন, অসুবিধা নেই, কেউ কেউ মাঝে মাঝে এরকম মানে আলোচনার শিখরে থাকুক, তাতে অসুবিধাও থাকার কথা না, কিন্তু সব আলোচনার একটা শেষ থাকা উচিত। মানে আপনারা আলোচনা করেছেন, টাইম ফ্রেম দিয়েছেন, সব ঠিক আছে, বাট এবার সেটা আমাদের ধারণা সেটা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে। এ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর জল ঘাটাঘাটি হয়েছে। আমাদের বয়সী কমরেড থেকে শুরু করে, আমাদের এজ গ্রুপ থেকে শুরু করে কমরেড বিমান বসু সবাই মিলে চেষ্টা করেছে, চেষ্টা করেও কিছু হয়নি। কারণ পরে বোঝা গেছে হি হ্যাজ অলরেডি মেড আপ হিজ মাইন্ড যে সে কোথায় যাবে। আমি আপনাকে বরং একটা ফর্মুলা বলছি, একটা ফর্মুলাতে আপনার যে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যে কোনো কাজে আমাদের দেখা উচিত এর থেকে প্রফিট কে পাচ্ছে, এর থেকে লাভ কে পাচ্ছে। আপনি এইটুকু ফর্মুলা দিয়ে যদি আপনি দেখেন, তাহলেই আপনি বুঝতে পারবেন কি ওই চিঠি, সে চিঠি কি বাইরে এসছে, কেন এসছে। কারণ দেখুন, এই নিয়ে 10টা যুক্তি থাকতে পারে, বাট আমার মনে হয় এনাফ ইজ এনাফ। মানে অনেকের চাইতে অনেক বেশি আলোচনা হয়ে গেছে। এবং আমি মনে করতাম যে আপনারা এই আলোচনাটা করে ঠিক করছেন। যখন ও সিপিআইএমটা করতো, ও যখন ভোটে দাঁড়ালো, ও যখন ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট হলো, কিংবা বাংলা বাঁচাও যাত্রাতে আমাদের কমরেডরা যখন ছিল, তারা যা বলছিল, যদি এই সমপরিমাণ ফুটেজ বা মাইলেজ আপনারা সেই সময়তে দিতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে না, এটা ঠিক আছে। এখন যেটা হচ্ছে, এখন তো সেই পিক অ্যান্ড চুজ হচ্ছে। আমার মনে হয় মাইলেজের কথা বললেন, এখান থেকে একটা কথা বলি, যে একই কথায় ঘুরে আসতে হচ্ছে আমাকে। সেখানেও প্রতিকুর রহমানের একটা কিন্তু কোথাও দোষ দিয়ে গেছে। উনি বলছেন যে উনি লাইমলাইটে আসতে পারেন, অন্যদের লাইমলাইটে নিয়ে আসা হয়েছে, এটা ওনার একটা আক্ষেপ। উনি অনেক কাজ করেছেন, তবু লাইমলাইটে আসতে পারেনি, তার জায়গায় অন্য তারা লাইমলাইটে চলে এসেছে। এটা সেই আক্ষেপটা কি দলের উপরে বক্তায়? যারা যারা লাইমলাইটে আসে, তাদের লাইমলাইটে আসবার জন্যও আরো প্রচুর এমন মানুষ থাকে যারা লাইমলাইটে আসতে পারে না। সবার ক্ষেত্রে সত্যি, আমি এর চেয়ে বেশি আর কিছু বলবো না। যে আজকে এই কথাগুলো বলছে, দেখুন না, আজকে এই কথাগুলো বলা মানে কাদা ছোড়াছুড়ি করা। আমি পছন্দ করি না এই কাদা ছোড়াছুড়ি করতে। তবে এটাও তো ঠিক, ধরুন পার্টি ওকে যখন যখন যে পদে বসিয়েছে, তখন তো সেই পদে যাওয়ার জন্য আরো 10টা মানুষের এক্সপেকটেশন ছিল, এবং লেজিটিমেট এক্সপেকটেশন ছিল। ও যে সময়তে এসএফআই সভাপতি হয়েছিল আমাদের জেলাতে, আমরা সেই কমিটির ডিসিএম ছিলাম। আরো যোগ্যতার সাথে আরো 10 জন দাবিদার ছিল, তারা তো হয়নি, ও তো হয়েছে। কারণ তারা যদি বলে যে আমি আসতে পারলাম না, ও এলো, ফলে এটা আমার মনের একটা খেদ। ডায়মন্ড হারবারে যখন ও ক্যান্ডিডেট হলো, তখন কি ডায়মন্ড হারবারে আমাদের অন্য কেউ ক্যান্ডিডেট হওয়ার জন্য ছিল না? ছিল তো, বাট পার্টি মনে করলো হি ইজ দ্য ফিটেস্ট, এবং কারণেই মনে করেছে, এমন নয় যে কোনো ফেভার করেছে। ধরুন পার্টি আমাকে তমলুকে ক্যান্ডিডেট করেছিল, তমলুকে কি আর যোগ্যতম কেউ ছিল না? আমি বিশ্বাস করি না। কিন্তু পার্টি মনে করেছিল সামহাও কোনো রিজনে হি ইজ দ্য ফিটেস্ট ওয়ান ফর দিস পারপাস অথবা ইলেকশনের জন্য। তো আমি সেটাই আপনাকে বললাম যে এই লাইমলাইট বা যে কোনো বিষয়তে যে যখন আসে, তখন সে আরো 10 জনের লাইমলাইটটা কেড়ে নিয়েই আসে। এখন আপনি যদি সেই লাইমলাইট সেই সময় এনজয় করে থাকেন,
পরে গিয়ে আপনি সেই সেম ভিকটিম কার্ড আর কখনো খেলতে পারবেন না। মানে বি অনেস্ট এন্ড হ্যাভ সাম গার্ডস। আমি এইটা বুঝতে পারছি না, মানে আপনারা কেন এত আলোচনা করছেন আর কেন এত এড়িয়ে নিয়ে সব বলছেন আমি বুঝতে পারছি না। মনে হয় যে তৃণমূলে গেছে, বি আ ম্যান, বি আ হিউম্যান বিং। মানে ম্যান মানে আবার এখানে মানে ফেমিনিজমের মতো কেউ যেন না বের করে। আমি আপনাকে বলছি মানে গার্ডস থাকা উচিত। ভাই আমার মনে হয়েছে আমি তৃণমূলে গেছি, তার জন্য চিঠি চাপাটি হ্যান ব্যান ত্যান এই ওই সেই কেন ভাই? না আমি বলছি ওপেনটা হলো কবে? আমি তো এটাও বুঝতে পারছি না। আপনারা ওপেন করেছেন, কেউ ওপেন করেনি। ওর বয়স আমার চাইতে 1.5 বছরের বড়। ওর বয়স ওই 34 34.5 হবে। 34.5 বছর বয়সে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য, 3 টার্মের, আমি খুব ভুল না করলে। দক্ষিণ 24 পরগনা জেলার ডিসিএম পার্টির মনে হয় 3 টার্মে। এইবারেও সেক্রেটারিয়েট। এসএফআই এর জেলা সভাপতি সম্ভবত 2 বার, এসএফআই এর রাজ্য সভাপতি 2 বার, একটা ন্যাশনাল পার্টির লোকসভা নির্বাচনের প্রার্থী 1 বার, একটা ন্যাশনাল পার্টির বিধানসভা নির্বাচনের প্রার্থী 1 বার। যে বিধানসভা নির্বাচনের সময়তে বামফ্রন্টের পরিষদীয় দলনেতা ছিলেন তার নাম সুজন চক্রবর্তী। হোয়াট এলস ইউ আর লুকিং ফর? আমি সেই জন্য আপনাকে আমি বলছি, দেখুন কারুর মনে হতেই পারে যে ভাই আমার এই পথ ঠিক লাগছে না, আমি ওই পথে হাঁটবো। বাট সেই মানুষের না একটা গাট ফিলিংস থাকা উচিত, একটা কনভিকশনস থাকা উচিত, একটা আত্মবিশ্বাস থাকা উচিত যে ইয়েস দোজ আর দ্য পলিটিক্যাল রিজনস। আমার মনে হয়েছে আমি তাই জন্য ওদিকে যাচ্ছি না এইদিকে হাঁটছি। মানুষ যা বলে আর যা করে তার মধ্যে একটা মিল থাকা উচিত, তার আত্মপ্রত্যয়ের সাথে আত্মবিশ্বাসের সাথে সেই কথা উচ্চারিত হওয়া উচিত। কিন্তু ওইটা কেন হয়েছে, তাই জন্য এটা কেন হলো, আমি ওই জন্য আপনাকে বলছি আমরা এমন অনেক কিছু জানি আমি যা বলছি না, তার কারণ দেয়ার আ ক্লোজ চ্যাপ্টার। আর এই কাদা ছোড়াছুড়ি করে আলটিমেটলি তো কোনো লাভ নেই। আপনি যদি বলেন ক্ষতি, আমি একটা ক্ষতি বলতে পারি যে সিপিআইএম এর নিউ জেনারেশনকে, নতুন প্রজন্মকে মানুষ খুব ভরসা এবং বিশ্বাসের সাথে দেখত। তাতে একটা কালি ছেটানোর ভয়ঙ্কর কাজ সেটা করা হয়েছে শেষ কয়েকদিন ধরে মিডিয়াতে। একজন তৃণমূলে গেছে, বাকি তৃণমূলে যাওয়ার জন্য লাইন দিয়েছিল, কেউ বিজেপিতে যাওয়ার জন্য লাইন দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি করে একটা প্রশ্ন চিহ্ন মানুষের মনের মধ্যে তৈরি করা গেছে। সেটা উচিত হয়নি। জিজ্ঞেস করি যে সামনে বিধানসভা ভোট, সমস্ত পার্টি নিয়ে পড়েছে একদম মাঠে ময়দানে, তো এই সময় আইএসএফ এর সাথে জোট, এটা কি যারা বাম সমর্থক আছে বা সাধারণ মানুষ এটা কি মেনে নেবে? আপনাকে কেউ বলেছে মেনে নেবে না? আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করছি, কারণ দুজনের রাজনৈতিক প্রেক্ষাপট তো আলাদা। আমি আপনাকে বলছি কোয়েশ্চেনস তো তখনই উঠবে যখন देयर इज अ কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা আপনি পেলেন কোথায়? কেউ বললো? মানুষের মনে, আপনাদের মনের মধ্যে। ফলে আপনাদের যেটা মনে হচ্ছে, আপনাদের মনে হওয়াটা দয়া করে প্লিজ মানুষের মনে হওয়া বলে চালাবেন না। আপনারাও বলুন যে এটা আমাদের খবর, আমাদের মনে হচ্ছে, আমি সেই অনুযায়ী বলছি। প্রথমত কোনো মানুষের মনে হচ্ছে না। দ্বিতীয়ত আপনি বলছেন দুটি দলের প্রেক্ষাপট আলাদা। সিপিআইএম পশ্চিমবাংলার ক্ষেত্রে তার পলিটিক্যাল স্ট্যান্ডে খুব স্পষ্টভাবে বহুদিন আগে থেকে বলেছে যে তারা বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে, রাজনৈতিক দল, ক্লাব সংগঠন, যে কোনো অর্গানাইজেশন, ব্যক্তি, যে ব্যক্তির ভূমিকা আছে সোসাইটিতে, যারা হয়তো পরিবেশ নিয়ে কাজ করছেন, অন্য কিছু নিয়ে কাজ করছেন, আমরা সবাইকে একটা ছাতার তলায় আনতে চেয়েছি বা চাইছি। নতুন যারা এখন কলেজ টলেজে সব জায়গাতে নতুন করে সবাইকে নতুন করে নাম লেখাচ্ছে, যেটা পরিসংখ্যান এই সমষ্টিটা অনেকটা বেড়ে গেছে। এই নিচু স্তর থেকে যে কাজ করে আসা এবং তাতে দীর্ঘ সময় লাগা উপরের স্তর পর্যন্ত আসতে, সেখানে কি আপনাদের মনে হয় না যে এই প্রসেসটা একটু ছোট করা দরকার বা ছোট হলে ভালো হতো? কোনটা? যে এই একদম নিচু স্তর থেকে যখন উপরের স্তরে আসতে অন্যান্য দলের ক্ষেত্রে টাইমটা কম লাগে, আপনাদের প্রসেসটা হচ্ছে অনেক লেন্দি হয়, অনেক কিছু করে তারপরে একটু উপরের দিকে আসা যায়, সেটা কি কম করা যায়? আপনি 2021 সালে ঐশীকে প্রার্থী হিসেবে দেখেছিলেন, ঐশীর বয়স সম্ভবত তখন ছিল 27 বছর, 26। দীপশিতাকে প্রার্থী হিসেবে দেখেছিলেন, দীপশিতার বয়স সম্ভবত তখন 28। সৃজনকে দেখেছেন, সৃজনের বয়স সম্ভবত 28 29 হবে। প্রতিগুরের বয়স তখন 29, আর একটু বেশি হতে পারে। আমি আরো অনেক বলতে পারি। আপনি এমন নাম শোনেন না, আমি আপনাকে বলছি 2016 সালে সিপিআইএম এর বিধায়ক নির্বাচিত হয়েছিল পাঁশকুড়া থেকে ইব্রাহিম আলী, তার বয়স ছিল 30-এর কম।
2011 সালে সিপিআইএম যখন ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকা সিপিআইএম এর প্রার্থীর নাম ছিল শতরূপ ঘোষ, যার বয়স ছিল 25। 2024 সালের লোকসভা নির্বাচনে যত যা প্রার্থী ছিল, সেই প্রার্থীর মধ্যে আমি, দীপশিতা এবং সৃজন তিনজনই ওই এজ গ্রুপের মধ্যে, সবার বয়স 31-32। আপনি আর কি চাইছেন? আর কত কমানো হবে? মানে তৃণমূলের মতো তো হতে পারে না যে রাস্তায় দাঁড়িয়ে পতাকা ধরিয়ে দিলাম, পরের দিন খবরের কাগজে একটা লেটার হেডে লিখে দিলাম তুমি রাজ্য সম্পাদক বা রাজ্য সভাপতি। দ্যাট ক্যানট বি ডান। সামনেই ভোট, এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম এর কি স্ট্র্যাটেজি যে আর আমরা শূন্য থাকবো না? শূন্য কেন থাকবো? ক্ষমতায় ফিরতে হবে, শূন্য কেন থাকবো? সরকার চালাতে হবে, শূন্য থাকার কোনো প্রশ্নই নেই। আপনি পেতেন লেটার মার্কস, স্টার মার্কস পাওয়া স্টুডেন্ট, আপনি একবার হোঁচট খেয়েছেন, ফেল করেছেন, তার মানে তো আপনার মাথায় এটা থাকতে পারে না যে আমাকে 31 পেতে হবে, 30-এ পাস, আমাকে 31 পেতে হবে। না, লেটারই পাবো। স্ট্র্যাটেজি খুব পরিষ্কার, তৃণমূলকে তাড়ান, বিজেপিকে সরান, বামফ্রন্টকে ফেরান। সহজ কথা, সহজভাবে। এবং এই সহজ কাজ করতে গিয়ে যেটা আমাদের সবচাইতে বড় অসুবিধা, আপনি যদি বলেন যে কি তোমাদের সবচাইতে বড় এই মুহূর্তে ডিফিকাল্টিস কি, আমাদের সবচাইতে বড় তৃণমূল বিজেপি অসুবিধা নয়। আমাদের সবচাইতে বড় অসুবিধা হচ্ছে, বা সবচাইতে কঠিন যে চ্যালেঞ্জ ফেস করতে হয়, সেটা হচ্ছে আপনার ইলেকশনের এজেন্ডা। যে ইলেকশনটা কোন এজেন্ডায় হচ্ছে? ইলেকশন পশ্চিমবাংলায় এখন ভুল এজেন্ডায় হচ্ছে। মুখ্যমন্ত্রী সারাদিন কাঁচি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মন্দিরের ফিতে কাটবার জন্য, মাঝে মাঝে চলে যাচ্ছেন রেড রোডে নামাজ পড়বার জন্য, মাঝে মাঝে চলে যাচ্ছেন চার্চে যীশু খ্রিস্টের জন্মদিন, মাঝে মাঝে চলে যাচ্ছেন চন্দননগরে ফিতে কাটবার জন্য। ওদিকে বিজেপি দাঁড়িয়েই আছে, যার সারাদিনের কাজ হিন্দু মুসলিম করা। গোটা পশ্চিমবাংলাটাকে এই হুমায়ুন কবির থেকে শুরু করে ইত্যাদি 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 সব নেতা, শুভেন্দুবাবু যা স্পিচ দিচ্ছেন, সেই স্পিচের গোটাটাই একটা প্রভোকেটিভ স্পিচ, এটা উত্তেজিত করতে হবে ধর্মীয় দিক থেকে। তাহলে এই ভুল এজেন্ডা ছেড়ে মূল এজেন্ডা কি? সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নতুন স্কুল হচ্ছে না, ছাত্র শিক্ষক রেশিও ভয়ঙ্কর বাজে অবস্থায় গিয়ে পৌঁছেছে, এই অবস্থায় থাকবার কথা নয়। নতুন করে রিক্রুটমেন্ট নেই, নতুন শিল্প নেই, জিনিসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পলিসি কিচ্ছু নেই। তাহলে এই মূল এজেন্ডায় যদি ভোট হয়, লেফটকে কেউ আটকাতে পারবে না। তাই জন্য আমাদের প্রাইম টার্গেট এখন এজেন্ডাকে ঠিক করা। এজেন্ডা যদি একবার মূল এজেন্ডা হয়ে যায়, তো আমাদের রিভাইভ করা ইট ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে একটা কথা বলেছিলেন, আপনি ডেফিনেটলি শুনেছেন, যে সিপিএম তো ভোটের সময় বুথে এজেন্টই বসাতে পারে না, ওদের তো এজেন্টই থাকে, ওরা জিতবে কি করে? দেখুন, আমি দুটো দিক থেকে বলতে পারি। এক, তার মানে এটা ভাববেন না যে আমি এটাকে অ্যাকসেপ্ট করে বলছি। 1977 সালে যখন ভোট হয়, চরম সন্ত্রাস তো, এমন প্রচুর জায়গা ছিল যেখানে এজেন্ট ছিল না সিপিএম এর, পশ্চিমবাংলায় ছিল না হয়তো। সিপিআইএম বামফ্রন্টকে নিয়ে সেই সময় আমরা সরকার তৈরি করেছিলাম। এমন অনেক জায়গায় তৃণমূল এজেন্ট দিয়েছে যেখানে তৃণমূল কোনোদিন জিততে পারেনি। এজেন্ট অবশ্যই প্রয়োজন, আমি বলছি না এজেন্ট প্রয়োজন না, আমাদের কাজই হচ্ছে এজেন্ট হয়ে বসা। আমি নিজে 2021 সালে একটা এমন জায়গার এজেন্ট হয়ে গিয়ে বসেছিলাম যেটা খুব সন্ত্রস্ত আমাদের বিধানসভার মধ্যে। তো এটা ভুল কথা। এক, দুই, যে পরিমাণ সন্ত্রাস ডায়মন্ড হারবারে নামিয়ে এনেছে, সেই পরিমাণ সন্ত্রাস তো এজেন্ট না দেওয়ার জন্য করেছে। তো সহজ হিসেবে তো বোঝা গেল, হয় তোমায় মেরে ফেলবো, আর যদি তুমি বেঁচে যাও, লাশ কাটা ঘরে তোমাকে নয় লাশ কাটা ঘরে ঢোকাবো, লাশ কাটা ঘরের বাইরে থাকলে তুলে এনে তৃণমূলের ঝান্ডা ধরাবো। এই তো কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা দেখে শুনে আমি যা বুঝলাম। কিন্তু আমি আপনাকে আবারও দায়িত্বের সাথে বলছি, যদি তাই হয়, এই যাকে নিয়ে আপনি এতক্ষণ ধরে আলোচনা করলেন, তিনি যখন লোকসভা ভোটের প্রার্থী ছিলেন সিপিআইএম এ, তিনি গিয়ে নিজে ধরেছিলেন যে ভুয়ো এজেন্ট করে তৃণমূলের লোক বসে আছে, তাই তো? মানুষ ভোট দিতে যাবে, এজেন্ট ভোট দিতে যাবে না। মুশকিল হচ্ছে একটাই, সেন্ট্রাল ফোর্স এসে ভোট করায় কিন্তু তৃণমূলের পক্ষে ভোট করায়। এখানেই বিজেপি তৃণমূলের সেটিং। গোটা রাজ্য জুড়ে বিজেপির লোকজন প্রচার করতে গেল, শুভেন্দু অধিকারী গেলেন, নরেন্দ্র মোদী গেলেন, অমিত শাহ গেলেন, যোগী আদিত্যনাথ গেলেন, সুকান্ত মজুমদার গেলেন, সবাই গেলেন, কেউ ডায়মন্ড হারবারে প্রচার করতে গেল না। ডায়মন্ড হারবারে 7.5 লক্ষ লুটের ভোটে অভিষেক ব্যানার্জি জিতলো। কোন ভোটে জিতলো? কোনো লোকাল স্তরের ভোটে না, যে ভোট কন্ডাক্ট করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যে ভোট কন্ডাক্ট করলো সেন্ট্রাল ফোর্স।
মানুষ তার অভিজ্ঞতায় ভোট দেবে, মানুষ রেডি হয়ে আছে। সামনে ভোট, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? তৃণমূলকে সরান, বিজেপিকে আটকান, বামেদেরকে ফেরান। কারণ দেখুন, আমরা এমন কোনো বড় মাতব্বর নই যে আমাদের মাতব্বরির কথা আর আপনার অভিজ্ঞতা দুই সমান নয়। বরং আমরা বিশ্বাস করি মানুষের সবচাইতে বড় বন্ধু হচ্ছে মানুষের অভিজ্ঞতা। মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন 2011 সাল অব্দি একটা রাজ্য আস্তে আস্তে অনেক দূর অব্দি এগিয়েছিল। সেটা কৃষি হতে পারে, সেটা শিল্প সম্ভাবনা, আইটি সেক্টর হতে পারে, সরকারি চাকরি হতে পারে, জীবনের মান উন্নয়ন হতে পারে। সমস্ত ক্ষেত্রে আমরা একটা দিক অব্দি এগিয়েছিলাম। কিন্তু 2011 থেকে 16 আমরা প্রায় একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। 16 পর থেকে তো তৃণমূলের দ্বিতীয় টার্মের পর থেকে পর করে পেছন দিক থেকে দৌড়ানো শুরু করলো। ফলে তৃণমূল বিজেপিকে দিয়ে পশ্চিমবাংলাকে উন্নয়ন বা উন্নতি করা সম্ভব নয়। মূল এজেন্ডায় ফিরুন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, জিনিসের দাম, মানুষের জীবন উন্নয়নের মান, বন্ধ হয়ে যাওয়া স্কুল, কলকারখানা, শিল্প এই সব কিছু, ধর্মর জায়গায় মন্দির, মন্দিরের জায়গায় মসজিদ, মসজিদের জায়গায় আপনার ধর্মীয় অধিকার, আপনার ধর্মীয় অধিকারের জায়গায়। তার সাথে দয়া করে রাজনীতিকে গুলিয়ে ফেলবেন না। বামপন্থী ধর্মনিরপেক্ষ শক্তি ছাড়া, বাম গণতান্ত্রিক ফোর্স ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প। অনেক ধন্যবাদ সায়ন দা আপনাকে, Thank you. আমাদের সঙ্গে থাকার জন্য। Thank you. নমস্কার।